আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি নিয়মিত সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুর থেকে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন চিত্রশিল্পী পীযূষ কান্তি সরকার। আর অনুষ্ঠানে পুরো সময় জুড়ে আছি আমি জুলিয়া ইসলাম শিশির। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প। চলুন দর্শক, চলে যাই গল্প স্বল্পে। পীযূষ দা, স্বাগত একুশে দুপুরে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আমরা আপনার কর্মময় বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করব, আপনার চিত্রগুলো নিয়েই আলোচনা করব, কিন্তু শুরুতেই একটু জানতে চাইবো যে আমরা জানি ইএমকে সেন্টারে আপনার একটি এক্সিবিশন হচ্ছে, ইনার ওয়ার্ল্ড নামে এক্সিবিশনটা হচ্ছে, এবং সোলো এক্সিবিশন। এই এক্সিবিশনটা নিয়েই একটু শুরু করতে চাই। কেমন চলছে এক্সিবিশনটা? হ্যাঁ, এটা অনেক ভালো চলছে। আচ্ছা, এই এক্সিবিশনটা ইনার ওয়ার্ল্ড, আসলে এই ইনার ওয়ার্ল্ডটা কেন আপনি টাইটেলটা দিয়েছিলেন? আসলে ইনার এর বাংলা অর্থ হচ্ছে অন্তরের কথা। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রত্যেকের যে কোনো একটা ঘটনার পিছনে আরেকটা ঘটনা থাকে। তো আমরা ছবিতে আমরা দেখতে পাই যে একটা ওয়ালটা একটা ভাঙা দেয়াল। তো পিছনে অনেক অনেক লেয়ার থাকে, অনেক কালার দেখা যাচ্ছে। ঠিক আমাদের জীবনের পিছনেও অনেক রকমের ঘটনা থাকে। একটা ওয়াল ভাঙা অনেক কষ্ট আমাদের সবার কাছে মনে হয়, কিন্তু অনেকে যদি ওইটা খুব পরিশ্রম করে তাহলে ওয়ালটা পুরোপুরি ভেঙে ফেলতে পারে। কিন্তু দেখা যায় যে না, আমি এটা ভাঙতে পারবো না। তো আমাদের লাইফটাও ওই রকম, যদি আমরা খুব পরিশ্রম করি তাহলে আমাদের জীবনে অনেক সাকসেস আসে, সাফল্য আসে। আমরা কিন্তু যদি ঘরে বসে থাকি তাহলে আমাদের লাইফটা ওই রকম একটা ওয়ালের মতো, চুনকাম করা ওয়ালের মতোই দেখা যায়। আমাদের আমরা যেখান থেকে জন্মেছি সেখানেই থাকবো, ভিতরে যেতে পারবো না। ঠিক দেয়ালও এরকম, আমরা অনেক ভাঙতে পারি, লেয়ার গুলো ভিতরে ইট, সিমেন্ট, বালু অনেক কিছু দেখা যায়। আমাদের লাইফ ওই রকম, যত বেশি আমরা পরিশ্রম করব তো লাইফটাও ওই রকম অনেক কালারফুল হয়ে যেতে পারে। আপনি যেটা বোঝাতে যাচ্ছেন, আমি যেটুকু ধারণা করছি যে আসলে মানুষের জীবনটা দেয়ালের মতোই। দেয়ালে যত বেশি আপনি সিমেন্ট রড ইউজ করবেন, ইট, পাথর, সুরকি এগুলো ইউজ করবেন, সেটা দেয়ালটা ততটাই মজবুত হবে, তাই নয় কি? হ্যাঁ, আর যত এটা ভাঙবো, দেয়ালটা অনেক শক্ত একটা ব্যাপার। আমাদের লাইফটাও কিন্তু অনেক শক্ত, অনেক মসৃণ না। তো এই মসৃণ পথকে আরো শক্ত পথকে মসৃণ করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। দেয়ালটাও ওই একই রকম, আমরা যত বেশি পরিশ্রম করবো দেয়াল ভাঙতে পারবো, লাইফটাও ওই রকম। আচ্ছা, এই এক্সিবিশনে আপনার মোট কতটি চিত্র? এখানে আমার মোট 19টি পেইন্টিং আছে। আচ্ছা, পেইন্টিং গুলো সবগুলোই কি এই দেয়ালের মতো? আমি যতদূর দেখেছি প্রায় সবগুলোই কাছাকাছি। রঙের ভিন্নতা রয়েছে এবং কম্পোজিশনের ভিন্নতা রয়েছে। এই সম্পর্কে যদি একটু জানাতেন যে আসলে রঙের ভিন্নতা দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন? আসলে পুরো এক্সিবিশনটা টাইটেল হলো ইনার ওয়ার্ল্ড। তো আমাদের লাইফে ওই সাকসেস আনতে হলে বিভিন্ন রকমের পথ থাকে, কারো বিভিন্ন রকমের কম্পোজিশন থাকে লাইফের। তো ওই পেইন্টিং গুলো আলাদা আলাদা কম্পোজিশন, সবকিছু মিলে আমাদের ভিতরের কথা। পুরো এক্সিবিশনটা হলো আমাদের ভিতরের কথা, বাট বিভিন্ন রকমের পেইন্টিং ওইখানে আছে। সো এক এক রকমের কম্পোজিশন, কারো খুব সুখের থাকে, কারো দুঃখের থাকে একটা জায়গায় পৌঁছাইতে। তো পেইন্টিং একটা এক এক রকম দেখাতে চেয়েছি। তো সবকিছু মিলে আমাদের সেই অন্তরের কথা। আচ্ছা, রঙের ভিন্নতা দিয়ে আপনি অন্তরের ভিন্নতা প্রকাশ করতে চেয়েছেন, এবং সেইটা নিশ্চয়ই বিভিন্ন রকম রয়েছে। আচ্ছা, এই যে পেইন্টিং গুলো আপনি করেছেন কোন মাধ্যমে করেছেন? সবগুলো অ্যাক্রিলিক অন ক্যানভাস। আচ্ছা আচ্ছা। তো বেশ কয়দিন তো হয়ে গেল আপনার এক্সিবিশনে, কেমন ফিডব্যাক পাচ্ছেন? অনেক ভালো। আমার পেইন্টিং একটু ডিফারেন্ট টাইপের, এটা পুরাপুরি অ্যাবস্ট্রাক্ট না, আবার রিয়েলিস্টিক না। তো একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি। সবার কিউরিওসিটি অনেক, কেন এটার মিনিংটা কি, হ্যাঁ অনেককে অনেক ভালো বলেছে, আবার বিভিন্ন রকমের প্রশ্ন আছে সবার কাছে। আচ্ছা, এই দর্শক যারা আসেন আপনার ছবি দেখতে, তাদের এইজ লিমিটটা কি রকম থাকে? এখানে কি সর্বস্তরের দর্শক আসেন? ইএমকে সেন্টার হলো আমেরিকান কালচারাল সেন্টার। এখানে বেশিরভাগ স্টুডেন্টরা আসে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। তো তাদের কাছে এরকম তাদের বিভিন্ন রকমের প্রশ্ন। তো আসলে আমি আরেকটা কথা বলতে চাই, আমি পেইন্টিং এর অর্থটা আমি কখনোই বলতে চাই না, এটা আমার কখনোই ভালো লাগে না। আমার কাছে আমার পেইন্টিং এর মিনিং আমার মতো,
নিশ্চয়ই। কিন্তু আমি যদি বলে দেই এই পেইন্টিংটার অর্থ এরকম, তাহলে দর্শক এসে কখনোই তাদের অর্থটা বের করতে পারবে না, সরাসরি ওইটাই খুঁজতে থাকবে। হয়তো তারা ওই অর্থ কখনো খুঁজে পাবে, কখনো পাবে না। তো তাদের যে থিঙ্কিং স্কিল ওইটা কখনোই তারা ডেভেলপ করতে পারবে না ওই আমার পেইন্টিং এর আচ্ছা, মাধ্যমে। আচ্ছা, আমি আচ্ছা। সেজন্য বলতে চাই না যে পেইন্টিংটার মিনিং এইটা। আবার কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দর্শকরা বলে থাকেন যে অ্যাবস্ট্রাক্ট কোনো ছবি হলে সেটা নাকি দুর্বোধ্য হয়ে থাকে। এই যে দুর্বোধ্যতার বিষয়টা, এটা আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? এটা আমি কমপ্লিকেটেড এটা মনে আমি হয় জানি কেন? না আই এম রাইট অর রং, বাট আমি এটা বলতে চাই না। আমি একটা ছবি এঁকেছি আর কোনো একটা অর্থ মাথায় রেখে আমি কখনো ছবি আঁকি না। আঁকতে 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 শেষ পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হয় যে পেইন্টিংটা অর্থ এরকম হচ্ছে, কিন্তু প্রথমে আমি কোনো একটা থিমকে বেস করে আমি ছবি আঁকি না। আঁকতে 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 যখন আমার ভালো লাগে, ও আমার দেখতে পেইন্টিংটা খুব ভালো লাগছে, তখন আমার কাছে মনে হয় না পেইন্টিংটা এইরকম হতে পারে। ওইটা একটা ঘোড়া অথবা পাখি, ফুল, লতা, যে কোনো কিছু আমার কাছে মনে হতে পারে। কিন্তু আরেকটা একটা বাচ্চা কিন্তু ওইটা চিন্তা করবে না, তার কাছে পেইন্টিংটা মনে হতে পারে একটা স্বর্গ অথবা যে কোনো কিছু। আবার আমার চেয়ে যারা বয়সে বেশি কিংবা কম, তারা আবার আরেকটা ইয়ে করবে। কিন্তু আমি যে বলে যাই যে পেইন্টিংটার অর্থ এটা, তাহলে তারা ওইটা কখনোই তারা ওই মিনিংটা খুঁজে পাবে না। তো পেইন্টিংটা তাদের কাছে একটা নেগেটিভ একটা ব্যাপার মনে হবে। আচ্ছা, তো আমি প্রথমেই বলে দিতে চাই না যে পেইন্টিংটার অর্থ এটা। বাহ, চমৎকার। আপনার এই যে প্রদর্শিত 19 না 29 বললেন যে আপনার ছবি এখানে শোভা পাচ্ছে, স্থান পেয়েছে। এই যে এতগুলো ছবির মধ্যে আপনি বলেছেন যে অ্যাক্রিলিক মাধ্যম নিয়ে আপনি কাজ করেছেন, অন্যান্য অনেক মাধ্যমই তো রয়েছে, সেইগুলো নয় কেন, শুধু অ্যাক্রিলিক কেন? এই এক্সিবিশনে আমার সমস্ত পেইন্টিং গুলো অ্যাক্রিলিক, কিন্তু আগে আমি অ্যাক্রিলিক, অয়েলে, তারপরে ওয়াটার কালারে বিভিন্ন মিডিয়ায় কাজ করেছি। তো এই আমার যে পেইন্টিং গুলা এটা এটা অ্যাক্রিলিকে করতে আমার কাছে মনে হয়েছে এটা অনেক ইজি এই সাবজেক্টটা করতে। আচ্ছা, তো এটাই কোনো আলাদা কোনো কারণ নেই এখানে কেন করি নাই। মাঝে মাঝে চেষ্টা করেছি দেখি অয়েলে এটা আনা যায় কিনা, কিন্তু আমার এই স্টাইলটা এই অন্য মিডিয়ায় আনা খুব টাফ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এই যে এই এক্সিবিশনটা হচ্ছে, এটা আপনার দ্বিতীয় সোলো এক্সিবিশন আমরা যতদূর জানি। আর একটা হয়েছিল, প্রথমটা যেটা হয়েছিল নর্ডিক ক্লাবে। হ্যাঁ, এখন মাঝখানে কিন্তু একটা অনেক বছরের গ্যাপ রয়েছে, 5 থেকে 6 বছরের একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটা আসলে কেন? হ্যাঁ, এটা প্রথম এক্সিবিশন ছিল, সেটা আমি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে। তখন আমি তো রিয়েলিস্টিক পেইন্টিং করতাম, আমাদের যে একাডেমিক যে কাজগুলো ওইটাকেই ভাঙার চেষ্টা করেছি, জাস্ট শুরুটা ওইটা ছিল। তারপরে ওইটার পরে থেকে আমি চাচ্ছিলাম যে আমার টোটালি আমার একটা নিজস্ব একটা কম্পোজিশন, আমার মতো পেইন্টিং, যেন সবাই দেখে বলে যে ওইটা পীযূষের পেইন্টিং। তো ওই নিজস্বতাটাকে আনার জন্য আমি এতগুলো সময় নিয়েছি, প্রস্তুতিমূলক সময় বলা যায় না? সবাই যে বাইরে বললাম ওই পেইন্টিংটা পীযূষ, আমার নাম লেখা না থাকলেও। তো ওই নিজস্বতা এখন মনে হচ্ছিল যে মনে হয় আমার এখন একটা এক্সিবিশন করতে পারি, সলো এক্সিবিশন। মাঝখানে অনেকগুলো গ্রুপ এক্সিবিশন করেছি বিভিন্ন জায়গায়, বাট সলো এক্সিবিশন করার মতো সাহস আমার হয় নাই। এই যে বললেন যে 6 বছরের নিজস্বতা আনার জন্য একটা প্রস্তুতি, আপনার এতদিন পরে যে এক্সিবিশনটা হচ্ছে আজকে এই মুহূর্তে এসে আপনার কি মনে হয় সেই নিজস্বতাটা আপনি খুঁজে পেয়েছেন? আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ঠিক আছে। আর এটা একটা নতুন জন্মের মতো, সবাই এসে দেখছে, সবার আমার নিয়ে সমালোচনা করছে, তারপর বিভিন্ন রকমের কমেন্টস করছে। এটা আলাদা একটা অনুভূতি। তো আর সবাই যেহেতু নেগেটিভ পজিটিভ যে কোনো কথাই আমাকে বলছে, তো আমার কাছে মনে হয় যে পেইন্টিংটা তাদের ডেকে নিয়ে আসছে, একটু দাঁড়াচ্ছে পেইন্টিং এর সামনে। এটাই একটা বড় ব্যাপার যে কিছু একটা ভাবাচ্ছে, ভালো অথবা খারাপ যে কোনো একটা, পেইন্টিংটা কথা বলছে দর্শকের সাথে। তো আমার মনে হয় যে হ্যাঁ, ঠিক আছে। বাহ, আসলে এটা খুবই চমৎকার যে নিজের জায়গা থেকে যদি নিজে স্যাটিসফাইড হওয়া যায়, কাজটা কিন্তু আরো অনেক বেশি হয়। সেখানে কিন্তু আরো একটা বিষয় রয়েছে যে আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে যখন আপনার শিক্ষকরা এসে আপনার আঁকাগুলো দেখছে, এক্সিবিশনে আসছেন, দেখছেন, দেখার পরে আপনাকে নিশ্চয়ই ভালো কমেন্ট করছেন। সেই কমেন্ট পেয়ে কি আপনার ইন্সপিরেশনের জায়গাটা আরো বেড়ে যায়? দায়িত্ববোধের জায়গাটা আপনার কি মনে হয় না যে আরো বিস্তৃত হয়ে যাচ্ছে? এটা আমার ছোটবেলা থেকে যার পেইন্টিং আমি দেখে আসছি, সে হলো আমার শ্রদ্ধেয় শিক্ষক আলভি স্যার, আবুল বারাক আলভি। উনি আমার প্রথম থেকে উনি আমার পেইন্টিং গুলো ওনাকে দেখায়, প্রত্যেকটা মুহূর্তে উনি আমাকে কমেন্টস করে। সবার প্রিয় আমার স্যার,
সবাই ওনাকে খুব পছন্দ করেন। তো প্রত্যেকটা মুহূর্তে আমাকে উনি সাজেশন দিয়ে এইভাবে কখনো একটু ছেড়ে দিতে, অথবা কালারের কম্পোজিশন, তারপর সমস্ত সময় উনি আমাকে সাজেশন দিয়ে আসছেন। তো উনি আমার এক্সিবিশনটা ওপেন করেছেন। তো আবার নতুন করে ভাবাচ্ছে যে হ্যাঁ এইখানে ভুল ছিল, এইখানে ভুল ছিল, আবার নতুন করে কাজ করার একটা চিন্তা ভাবনা করছি ওনার উপদেশ থেকে। বাহ, এই যে প্রথম এক্সিবিশন, তারপরে দ্বিতীয় সলো এক্সিবিশন, এর পরের এক্সিবিশন আমরা কতদিন নাগাদ পেতে পারি? আমি ঠিক জানি না। তো আমি এই ব্রেকিং ওয়ালটা সলো এক্সিবিশন এইটা, বাট অনেকগুলো গ্রুপ এক্সিবিশন করেছি। সবাই বলে আর এই ব্রেকিং ওয়াল তারা দেখতে চাচ্ছে না, অনেক দেখে নতুন কোনো কিছু দেখতে চাচ্ছে। এখন একটু চিন্তা ভাবনা করছি এটার পরে কয়েকদিন ধরে একটু ফিগার নিয়ে কাজ করবো, বাট স্টাইলটা একই রেখে সাবজেক্টটা ফিগার থাকবে। আচ্ছা, এইবার না হয় একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করি। যে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের যে পার্সপেক্টিভ রয়েছে চিত্রকলার ক্ষেত্রে, এর সাথে কিন্তু ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ড রয়েছে, এখানে কিন্তু একটা বড় ধরনের গ্যাপ বলা চলে আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করে এগিয়েছে সেই ঠিক ততখানি চিত্রকলার ক্ষেত্রে? অনেক এগিয়েছে। আমি মনে করি বাংলাদেশের পেইন্টিং প্লাস বাংলা আর্টিস্ট একেবারে অন্যান্য উন্নত মানের যে আর্টিস্ট আছে বিশ্বে তাদের সাথে কম্পিট করার যোগ্যতা রাখছে। আমি আমার একটা সলো ছিল না, এটা গ্রুপ ছিল। আমি ইউরোপে ডেনমার্কে একটা গ্যালারিতে করেছিলাম। তখন তো আমার তারা অনেক কথা বলেছে যে হ্যাঁ এটা বাংলাদেশের নাম তারা শুনেছে কিন্তু পেইন্টিং দেখে নাই। আমি বাংলাদেশের একটা বড় একটা পেইন্টিং এর বই নিয়ে গিয়েছিলাম। তারা দেখে বলে যে বাংলাদেশে এত সুন্দর পেইন্টিং করে। সত্যি এটা। আচ্ছা, সেই জায়গা থেকে যদি একটু বলি যে আমাদের অনেক গুণী শিল্পী রয়েছেন, অনেক বড় বড় চিত্রশিল্পী রয়েছেন, তারা কিন্তু একটা সময় এত প্রশংসা পেয়ে দেশের বাহিরেই কিন্তু তারা চলে যাচ্ছেন এবং সেইখানে যে অনেক ভালো ভালো চিত্রকলা উপহার দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার মনে হয় না যে আমাদের দেশের একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে শিল্পকলার ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে? কিন্তু ওইখানে থাকছে না, মাঝে মাঝে বাংলাদেশে এসে করছে, তারপর বিভিন্ন রকমের যেমন এশিয়ান আর্ট বিয়েনালে, তারপর এই সমস্ত ইয়াসে তারা অ্যাটেন্ড করছে বাইরের থেকে। না, আর্টিস্টরা কিন্তু তাদের অন্যান্য আর্টিস্টের কথা আমি বললাম না, বাট চিত্রশিল্পীরা যা এটা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক অনেক বড় একটা ভূমিকা রাখছে। নিশ্চয়ই শূন্যতা আমার মনে হয় না। বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু তরুণ যারা চিত্রশিল্পী রয়েছেন তাদের ছবি দেখা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন, তারা দেশের বাইরে চলে যাচ্ছেন। কিন্তু দেশে যারা নতুন নতুন চিত্রশিল্পী সৃষ্টি হচ্ছেন তাদের ইন্সপিরেশনের জায়গা কিন্তু কমে যাচ্ছে আমার যতদূর মনে হয়। কারণ তারা যদি দেশে থাকতেন, তারা ইন্সপিরেশন দিতেন এবং সেখানে তরুণ শিল্পীরা কি আরো ভালো কাজ করতে পারতেন না? আপনার কি মনে হয়? আমি যেটা বলবো, আমার মনে হয় না তারা বাইরে যাচ্ছে, তাদের কাজ করছে বাইরে, কিন্তু তারা কিন্তু দেশে আসছে। যেমন কাজী গিয়াসের একটা এক্সিবিশন চলছে বেঙ্গলে, উনি জাপানে থাকছে কিন্তু মাঝে মাঝে এসে বাংলাদেশে এক্সিবিশন করছে। এবং আমাদের মতো যারা ইয়াং যারা যে আর্টিস্ট আছে তাদেরকে বাইরে নিয়ে কাজ করার সুযোগ করে দিচ্ছে। পেইন্টিং এমন একটা ব্যাপার, বাইরে না গেলে, বাইরের বিশ্বকে না দেখলে আপনি ডেভেলপ করতে পারবেন না। তো বাইরের সাথে আপনি যত দেখবেন তত আপনার কাজকে অন্য কাজের সাথে তুলনা করে আপনার কাজকে এগিয়ে নিতে পারবেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। একটু আগে কিন্তু কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে গিয়ে ফিগারেটিভ ওয়ার্ক নিয়ে কাজ করা, এবং সেখানে আপনি অনেক মাধ্যম নিয়ে কাজ করতে চান। ফিগারেটিভ ওয়ার্ক কেন করতে চাচ্ছেন, কিংবা ওখানে সেখানে মাধ্যমটা কি হবে? মাধ্যম অ্যাক্রিলিক কালার আমার মনে হচ্ছে এখনো অ্যাক্রিলিক কালার, আর ফিগারটা নিতে চাচ্ছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার রিয়েলিস্টিক কাজ করতে, পোর্ট্রেট ড্রয়িং, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, এগুলো করতে প্রচন্ড ভালো লাগতো। আমার শিশির স্যার কাজ দেখে আমার এটা হয়েছে, খুব ডিটেইল ওয়ার্ক যেটাকে বলে। তো ওইখান থেকে আমার তো অনেকদিন ফিগার দেখলে আমার একটা কাজ করার ভিতরে ইচ্ছা করে। তো এটা কিভাবে আমার এই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এর সাথে অ্যাপ্লাই করব। তো তখন আমি চিন্তা করছি যে ফিগারটাকে এই স্টাইলটা একই থাকবে, সবাই যেন বুঝতে পারে যে আমার স্টাইল, বাট সাবজেক্ট থাকবে একটু ওই ব্রেকিং ওয়াল না দিয়ে ফিগার। এই জন্য আমি এটা করতে চাচ্ছি। এবার না হয় একটু পিছনের দিকে ফিরে যেতে চাই। যে একটু আগে আপনি বলছিলেন যে শিশির স্যার এবং রিজভি স্যার, আরো কয়েকজন, আলভি স্যার নাম বলছিলেন, তারা তো বড় হওয়ার পর ইন্সপিরেশন। মানুষ যখন ছোট থাকে সেই সময় মানুষের একটা স্বপ্ন থাকে যে বড় হয়ে এটা হব কিংবা সেটা হব। আপনি যখন ছোট ছিলেন
সেই সময় থেকেই কি চিত্রশিল্পী হওয়ার কোনো আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, কিংবা হ্যাঁ। ইন্সপিরেশনের জায়গাটা কিভাবে ক্রিয়েট এটা আমি হয়েছে? নিজেও জানি না। আমি ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি আলাদা একটা ঝোঁক ছিল। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে যখন স্কুলে থাকতাম তো বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম। আর আমি একেবারে গ্রাম থেকে আসছি, তো তখন তো ওই মিডিয়াও অত স্ট্রং ছিল না, লাইক টেলিভিশন, তারপরে কোনো কিছু। তো নিজের থেকে আঁকতাম। আর মিডিয়া হিসাবে ন্যাচারাল যে জিনিসগুলা, ফুল, লতা পাতা, ওই সমস্ত মিডিয়া গুলোই আমি ইউজ করতাম। তারপর আস্তে আস্তে ওই আমার এখন যে আমার পেইন্টিং এর সাবজেক্ট হলো ব্রেকিং ওয়াল। যে যত বেশি পরিশ্রম করে দেখার ইচ্ছা আচ্ছা, থাকবে, আচ্ছা। সে তত এগোতে পারবে। তো আমার ভিতরে ইচ্ছা ছিল, সেজন্য আমি সেই ফরিদপুর থেকে আস্তে 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 ঢাকায় আসছি। হয়তো আচ্ছা। আমি যদি আরো বেশি পরিশ্রম করে আরো বেশি যেতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আরো একটা বিষয় বেশ লক্ষণীয়, আমরা যেটা জানি যে ছোটবেলায় কিন্তু সবাইকেই উৎসাহিত করা হয় ফ্যামিলি থেকে ছবি আঁকার বিষয়ে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা পর্যায়ে যখন একজন শিশু বড় হয়ে যায়, তারপরে কিন্তু ফ্যামিলি থেকে এই শিশুটা চিত্রশিল্পী হয়ে বড় হবে, কিংবা তার নাম নিয়ে চিত্রশিল্পী হবে, এই বিষয়টা কিন্তু ফ্যামিলি থেকে সেরকম সাপোর্ট Support। অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনাকে কিভাবে সাপোর্ট এটা করেছিল? প্রথমে ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমার ইন্টারমিডিয়েট ম্যাট্রিকের রেজাল্ট মোটামুটি ভালো ছিল, তখন তারা ভাবছে না এটা জাস্ট শখ হিসাবে থাক, সবার, নয়। হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ওই অন্য কোনো লাইনে। তারপরে তাদেরও একটা ধারণা ছিল ছবি এঁকে কিছু হবে না, বিশেষ করে আমাদের বাংলাদেশে এরকম একটা। কিন্তু আমার ভিতরে এরকম ইচ্ছা আছে, না আমি অন্য কিছুই করবো না, ছবি আঁকবো। আচ্ছা, আচ্ছা। তো এটা শুধু আমার ফ্যামিলির আমি দোষ দিচ্ছি না, আমার মনে হয় পুরো বাংলাদেশে কম বেশি সবার ফ্যামিলিতে ক্ষেত্রে এরকম এটা হয়ে থাকে। থাকে। কিন্তু এখন কিন্তু সেই লেভেলটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে Change বাংলাদেশে। অনেকেই ছবি আঁকার জন্য উৎসাহ দিচ্ছে রাইট। ফ্যামিলি আর থেকে। পেইন্টিংটা অনেকে যেমন কালেক্টর বা এটাকে চিন্তাই করতো না একটা পেইন্টিং বাসায় রাখবে, কিন্তু এখন কিন্তু কম বেশি। আর আমার এই শিল্পমনা মানুষের পরিমাণ কিন্তু দিন দিন বেড়ে বেড়ে যাচ্ছে। আর আমার এই যতগুলো পেইন্টিং এখানে ইয়া হয়েছে, বিক্রি হয়েছে, সবাই কিন্তু আমাদের বাংলাদেশি। এগুলো কি অলমোস্ট সোল্ড হয়ে গেছে? বেশিরভাগ মনে হয়, আচ্ছা, আমি আচ্ছা। কনফার্ম না, আমি গত দিন যাই নাই, আমি জানি না এখন কি অবস্থা। বাট এই কিন্তু আমাদের বাংলাদেশের লোকই কিন্তু কিনেছে। আর এই আচ্ছা। পেইন্টিং কালেক্টররা তো আগে কিন্তু এরকম ছিল না, হয়তো দু একজন কিন্তু বিভিন্ন কারণে, কিন্তু তাদের বাসায় ডিসপ্লে করার স্টাইল, আমি যেটা বলতেছি ওই আর্টিস্টিক সেন্সটা তাদের অত বেশি। আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ অনেক অনেক এগিয়ে আসছে আমার মনে হয়। যে নিশ্চয়ই অনেক আশাব্যঞ্জক কথা, যে এই সব চিত্রশিল্পীকেই কিন্তু এখানে অনেক বেশি অনুপ্রেরণা দেবে আপনার এই কথাগুলো শুনে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ একটু জানতে চাই যে আপনি পেশাগত একটা কাজ করছেন, আপনি পেশায় একজন শিক্ষক, একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে আপনি কাজ করছেন, এবং তার পাশাপাশি কিন্তু চিত্র কলারও কাজ করছেন, এত এক্সিবিশন করছেন, আপনি নর্ডিক ক্লাবের সাথেও যুক্ত, এত কিছু একসাথে করছেন। আপনার কি চিত্রকলায় আপনার পেশা কোনোভাবে কনফ্লিক্ট করছে, কিংবা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? আমি তিনটা সাইডের কথা, একটা স্কুল, আর একটা নর্ডিক ক্লাবের সাথে আছি, আর আমার পেইন্টিং, তিনটাই কিন্তু আমার পেইন্টিং রিলেটেড কাজ, আচ্ছা, অন্য আচ্ছা। কোনো কাজ না। তো এটা আমার না কখনো কোনো প্রবলেম হয় না। স্কুলে আমি বাচ্চাদের সাথে যে কাজটা, সেটাই ছবি আঁকা এবং আর্টিস্টিক সেন্সটাকে ডেভেলপ করাই বাচ্চাদের, এটা টোটালি আমার পেইন্টিং এর সাথে যায়। আর নর্ডিক ক্লাবেও একই কাজ করি। তো আমার তিনটা কাজই একই টাইপের, তো একটার সাথে আর একটা রিলেটেড, তো এটা আমার কখনোই প্রবলেম হয় না, আরো আমার খুব মজা লাগে আচ্ছা, যে কিছু শেখাতে পারছি। আপনার সাথে গল্প করতে আসলে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় স্বল্পতায় অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার প্রতি রইল আন্তরিক শুভকামনা, আপনার সাফল্য কামনা করছি। আপনারও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, 21 দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।